মে 2011 ওসামা বিন লাদেন তার নিজ বাড়িতেই ছিলেন, আর সেই দিনটা ছিল ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন। ইউএস নেভি সিল তার বাড়িতে গোপনে ঢুকে পড়ে। পরবর্তী 12 ঘন্টার মধ্যেই তার মরাদেহ আরবের উত্তর সাগরে ফেলে দেওয়া হয়। আপনি জানেন কি, ওসামা বিন লাদেন একটি বড় পরিবারের সন্তান ছিলেন। তার বাবার টোটাল 55 জন সন্তান ছিল, আর সেই পরিবারের 17 নম্বর সদস্য ছিলেন ওসামা বিন লাদেন। তবে মজার বিষয় হচ্ছে, ওসামা তার বাবার প্রথম সন্তানের মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন। ওসামার বাবা ছিলেন সৌদি আরবের একজন বিখ্যাত ধনী ব্যবসায়ী এবং ধর্মীয় দিক থেকেও তিনি বেশ শক্ত অবস্থানে ছিলেন। কিন্তু এমন এক ব্যক্তির সন্তান হওয়ার পরেও ওসামার শেষ জীবনটা এত অন্যরকম হয় কেন? যুক্তরাষ্ট্র তার মৃতদেহকে এমনভাবে সমুদ্রে সমাহিত করেছিল যাতে কেউ তাকে খুঁজে বের করতে না পারে। সমুদ্রের নিচে হাজার হাজার ফিট গভীরে তার মৃতদেহ সমাহিত করা হয়, যাতে করে তাকে কেউই খুঁজে বের করতে না পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জিমরান মাহমুদ, আর আজকের টপিক ওসামা বিন লাদেনের দেহ কেন সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। তার মরদেহ সমুদ্রে ফেলার পেছনে 3টি মূল কারণ ছিল, আর এই কারণগুলোর মধ্যে প্রথম কারণ হচ্ছে ওসামার জন্ম সৌদি আরবে, কিন্তু তার কর্মকাণ্ডের জন্য তার দেহ কখনোই ফেরত নেয়নি সৌদি আরব। তাহলে প্রশ্ন হচ্ছে, একজন প্রভাবশালী ব্যবসায়ীর ছেলে যে একসময় খুবই শক্তিশালী ছিল, তাকে এভাবে কেন নিষিদ্ধ ঘোষণা করা হলো? গল্পটা শুরু এখান থেকেই। ওসামার পরিবার ছিল সৌদি আরবের অন্যতম ধনী পরিবার। তারা এতটাই ধনী ছিল যে একবার সৌদি আরবের বাদশার কোষাগারের অর্থে ঘাটতি দেখা দেয়। তখন বিন লাদেনের পরিবার প্রায় 6 মাস ওই কর্মকর্তাদের বেতন খরচ চালিয়েছিলেন। শুধুমাত্র ধনী নয়, এই পরিবার সৌদি আরবের একটি প্রভাবশালী পরিবার ছিল। ওসামা নিজেও ছিলেন ধার্মিক। প্রতি বছর যখন সৌদি আরবে হজে মানুষ আসতেন, তিনি সবসময় চেষ্টা করেন তাদের সাথে থাকার, একত্রে কাজ করার। সবসময় তিনি তাদেরকে সঙ্গ দেওয়ার চেষ্টা করতেন। তিনি সবসময় সবার সাথে ভালো আচরণ করতেন এবং সবসময় সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতেন। এমনকি ব্যক্তিগতভাবে অনেক হজযাত্রীকে আতিথেয়তাও করেছেন তিনি। এই কাজগুলোই তাকে সাধারণ মানুষের চোখে একজন ধার্মিক এবং মহান ব্যক্তিত্ব হিসেবে পরিচিত করিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এত ধার্মিক হওয়া সত্ত্বেও কেন তাকে নিষিদ্ধ করা হলো? ওসামার মা বলেছিলেন, ছোটবেলায় ওসামা খুবই সাধারণ একটা ব্যক্তিত্ব ছিল, কিন্তু যখন বড় হবার সাথে সাথে তার মধ্যে অনেক ধরনের পরিবর্তন দেখা দেয়। তার মা মনে করতেন তিনি এমন কিছু ধারণায় বিশ্বাসী যা তাকে ধীরে ধীরে পরিবর্তন করে তুলছে। ওসামার কলেজ ছিল জেদ্দা অঞ্চলে, যেখানে তিনি জনপ্রশাসন নিয়ে পড়াশোনা করতেন। কিন্তু তার জীবনে সবচেয়ে বড় মোড় আসে তখন, যখন তিনি মুসলিম ব্রাদারহুড নামে একটি সংগঠনের এক সদস্যের সাথে দেখা করেন। ওসামার মা ধারণা করেন এই সংগঠনের সদস্যরাই তার ছেলেকে প্রভাবিত করেছে। তারা ওসামার মাথায় মুসলিম আধিপত্য প্রতিষ্ঠার এক ধারণা ঢুকিয়ে দিয়েছে। তার মতে এসব মানুষদের কারণেই ওসামার মগজ সম্পূর্ণভাবে ধোলাই করা হয়েছিল। তবে এই ঘটনাগুলো তার সংগঠনে জয়েন করার মাত্র শুরু ছিল। ঠিক সেই সময় ইউএসএ আফগানিস্তানের উপর হামলা করে বসে। তখন আফগানিস্তান যেহেতু একটি মুসলিম কান্ট্রি ছিল, সো মুসলিম দেশগুলোর উপর এটি একটি প্রতিক্রিয়া দেখা দেয়। এই বিষয়গুলো দেখার পর তার মন আরো বেশি আনচান করতে শুরু করে। তিনি আফগানিস্তানকে সাহায্য করার জন্য গোপনে আফগানিস্তানে সফর করতে শুরু করেন। তাহলে এইসব ঘটনা কিভাবে ওসামাকে এই পথে নিয়ে গেল? চলুন পরের অংশে সেই গল্পই শোনা যাক। ওসামা তার পুরনো সংযোগগুলো কাজে লাগিয়ে আফগানিস্তানে কাজ করতে শুরু করেন। সেই সময় তিনি বিভিন্ন ধরনের সংগঠনের সাথে যুক্ত হন এবং যুক্ত হয়ে সেখানে তিনি আস্তে আস্তে সুসম্পর্ক করতে শুরু করেন। এই সকল সংগঠনগুলোকে তিনি সাহায্য করার জন্য সৌদি আরব থেকে আর্থিক সাহায্য গ্রহণ করেন। শুধুমাত্র তাই নয়, তিনি নিজেই মানুষদের যোগান দিতেন এবং এখানে প্রশিক্ষণ প্রদান করতেন। যদিও এই প্রশিক্ষণটা তিনি নিজে দিতেন না, এটি তিনি আউটসোর্সিং করতেন। অন্যান্য সংগঠনকে ব্যবহার করে তিনি এই কাজগুলো করতেন। এরপর তিনি তার মনোযোগ কেন্দ্রীভূত করেন আরো বড় তহবিল সংগ্রহ করার ক্ষেত্রে। তার পারিবারিক প্রভাব এবং ধনসম্পদ তার এই কাজগুলো করতে অনেক সহজ করে তোলে। 1984 সালে পেশোয়ারে তিনি একটি ঘাঁটি স্থাপন করেন। এই ঘাঁটি ছিল তার পুরোপুরি কল্পনার কেন্দ্রবিন্দু। এখানে তিনি প্রশিক্ষণের কার্যক্রম পরিচালনা করতেন এবং বিশাল ডাটাবেস তৈরি করতে শুরু করেন। তাহলে কেমন ছিল এই ডাটাবেস? এই ডাটাবেসটা ছিল এরকম, যেখানে তিনি তার সংগঠনের সকল সদস্যদের ডাটা সংগ্রহ করে রাখতেন এবং যেটার মাধ্যমে তিনি এটাকে আরো সুষ্ঠুভাবে পরিচালনা করতেন। ওসামা ধীরে ধীরে এই সম্পূর্ণ বিষয়টাকে একটি প্রতিষ্ঠান রূপে পরিচালনা করতে শুরু করেন, আর এভাবেই শুরু হয় আল কায়দা নামক সংগঠন। কিন্তু ঠিক তখনই মধ্যপ্রাচ্যে একটি বড় ঘটনা ঘটতে শুরু করে। ইরাকের নেতা সাদ্দাম হোসেন উপসাগরীয় কিছু তেলের অংশ দখল করতে চান। সে সময় জাতিগুলোর মধ্যে এই প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে, বিশেষ করে যখন তিনি কুয়েত আক্রমণ করেন। এরপর তার নজর পড়ে সৌদি আরবের দিকে। সৌদি আরবের জন্য এটা ছিল খুব বিপদের সময়, কারণ এর মধ্যে মক্কা মদিনার মতো পবিত্র স্থান রয়েছে। এমন পরিস্থিতিতে ওসামা সৌদি বাদশাকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি লেখেন তার স্বেচ্ছাসেবকরা সাদ্দামের বিরুদ্ধে যুদ্ধ করবে। তিনি নিজেই তার যোদ্ধাদের নামানোর অনুমতি চান। কিন্তু তখনই ঘটে এক চমকপ্রদ ঘটনা। সৌদি সরকার যুদ্ধের জন্য আমেরিকার সাহায্য চান
এবং তাদের সৈন্য ডেকে আনেন। এবং এই তথ্য যখন ওসামার কানে যায় তখন তিনি এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ মনোভাব বদলে ফেলেন। আর এখান থেকে ওসামা বনাম আমেরিকার দ্বন্দ্ব শুরু হয়। এবার চলুন একটু পিছিয়ে যাওয়া যাক ওসামার জীবনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত জানার জন্য। ওসামা বিন লাদেনের জীবনযাত্রা ছিল খুবই চমকপ্রদ। একজন সুপার ইন্টেলিজেন্ট ইঞ্জিনিয়ার কিভাবে তার জীবন এমন রূপ নিল, কিভাবে তিনি তার বন্ধুদের সাথে মিলিত হয়ে বিশ্বের সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠলেন। গল্পটি নিজের মধ্যে এতটা আকর্ষণীয় যে এটি শুনলে আপনিও অবাক হতে বাধ্য হবেন। আমি নিজেও তার সম্পর্কে অনেক কিছু জানতাম না, কিন্তু যখন তার জীবন সম্পর্কে জানতে শুরু করলাম তখন এই জিনিসটা পরিষ্কার হলো, তার জীবনের অধ্যায়গুলো ছিল চরম বিপদমুখী। সৌদি আরবের উপর তার প্রভাব ক্রমশই বাড়তে থাকে, আর ঠিক তখনই তিনি আমেরিকার নজরে আসেন। কারণ তিনি সৌদিতে কোনো প্রকার পশ্চিমা প্রভাব চাননি, তিনি চাইতেন একটি বিশুদ্ধ ইসলামী শাসক ব্যবস্থা। আর ঠিক এই কারণেই তিনি আমেরিকার বিরোধিতায় দাঁড়ান। এরপর ওসামা একটি ফতোয়া জারি করেন, আর সেখানে তিনি বলেন আফগানিস্তানে গিয়ে প্রশিক্ষণ নেওয়া এটি একটি ধর্মীয় কর্তব্য। আর এই ফতোয়াটা এতটাই শক্তিশালী ছিল যে সেই সময় প্রায় 4000 মুসলিম সৌদি আরব থেকে আফগানিস্তানে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করে। সৌদি আরবের সরকার অবশ্যই এত সুশিষ্ট ছিল না, তারা ওসামার বিরুদ্ধে সৌদি আরবের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু ততদিনে ওসামা তার কাজগুলো খুব স্মার্ট ভাবে পরিচালনা করতে শুরু করেন। ওসামা বিন লাদেন পাকিস্তানে যাওয়ার নাম করে বৈঠকের আড়ালে আফগানিস্তানের পাড়ি জমিয়েছিলেন। এরপর থেকে তিনি আর পেছনে ফিরে তাকাননি বা কখনো সৌদি আরবের দিকে ফিরে যাননি, যদিও সৌদি আরব তাকে একাধিকবার বোঝানোর চেষ্টা করেছিল। এমন কিছু রিপোর্টে বলা হয় যে ওসামার মৃত্যুর পর যুক্তরাষ্ট্র সৌদি আরবকে তার লাশ হস্তান্তর করেছিলেন, কিন্তু সৌদি আরব তা নিতে অস্বীকৃতি জানায়। পাকিস্তান তখন ওসামার জন্য এক নতুন আশ্রয় হয়ে ওঠে। তবে ওসামার মৃত্যু পাকিস্তানে হলেও তার সবকিছুই ওখানে সক্রিয় ছিল। ধারণা করা হয় তার নেটওয়ার্কের সবটাই ভাগই ছিল পাকিস্তানে এখনো সক্রিয়। এই বিষয়টা সম্পর্কে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন যে পাকিস্তানের ভেতর এক অজানা সমর্থন নেটওয়ার্ক ছিল যা ওসামাকে লুকিয়ে রাখতে সাহায্য করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটি খুবই কঠিন ছিল যে ওসামা বিন লাদেন কোথায় আছে এটা খুঁজে বের করা। তবে তারা শেষ পর্যন্ত অভিযান চালিয়ে তাকে খুঁজে বের করতে সক্ষম হয়। ওসামা বিন লাদেন সারা বিশ্বে অনেক তালেবানদেরই প্রশিক্ষণ প্রদান করেছিলেন। তখন তাদের জন্য ওসামা বিন লাদেন নায়কের চেয়ে কম কিছু ছিল না, তিনি ছিলেন মুজাহিদদের জন্য অনুপ্রেরণা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই নায়কই যুক্তরাষ্ট্রের প্রধান শত্রুতে পরিণত হয়। পাকিস্তানের কিছু নেতা ওসামা বিনকে বীর এবং শহীদ বলে সম্মান জানিয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ওসামা ছিলেন বিশ্বের সন্ত্রাসবাদের প্রতীক। ওসামা মৃত্যুর পর তার মৃতদেহ কোথাও মাজারে পরিণত না হয় এমন কোনো সুযোগ দিতে চায়নি যুক্তরাষ্ট্র, কারণ তারা সাদ্দাম হোসেনের মতো ভুল আর করতে চায়নি। এজন্য ওসামাকে সমুদ্রে দাফন করার পরিকল্পনা করেছিলেন তারা আগে থেকেই। যখন ওসামা নিহত হন ঠিক তখনই ইউএস নেভি সিল তার দেহ শনাক্ত করার কাজ শুরু করেন। তাদের মিশন কমান্ডার নিশ্চিত হন যে এটি ওসামা, কারণ সে সময় ওসামা বিন লাদেনের অনেক বডি ডাবল ছিল। তিনি ওসামা বিন লাদেনের উচ্চতা নির্ধারণ করার জন্য তার 6 ফিট 2 ইঞ্চি সৈন্যকে তার পাশে শুইয়ে দিয়েছিলেন, কারণ ওসামা বিন লাদেন ছিলেন 6 ফুট 4 ইঞ্চি। উচ্চতা মিলে যাওয়ার পর এই খবরটি কমান্ডার প্রেসিডেন্ট ওবামাকে জানিয়েছিলেন। তবে কাজটি ছিল অত্যন্ত গম্ভীর। ওসামার মরদেহ আফগানিস্তান থেকে সরাসরি একটি ডিএনএ ল্যাবে নিয়ে যাওয়া হয় শনাক্ত করার জন্য। 12 ঘন্টা পর মরদেহটি আরব সাগরের একটি জাহাজে নিয়ে যাওয়া হয়, আর সেটি ছিল একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস কার্ল ভিনসন। সেখানে ইসলামিক রীতিনীতি অনুসরণ করা হয় এবং প্রথমে ওসামাকে গোসল করানো হয়। এরপর তার শরীরটি কাফনের কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়। যখন সব প্রস্তুতি শেষ হয়ে যায় তখন একটি মার্কিন সেনা কর্মকর্তা যিনি ওসামাকে গুলি করেছিলেন তিনি আখরি মোনাজাত করেন। আরবিতে অনুবাদ করা এই মোনাজাতটি তার শ্রদ্ধার্থে করা হয়েছিল। অবশেষে ওসামার দেহ একটি ওজনযুক্ত কফিনে ঢুকে সমুদ্রে ফেলে দেওয়া হয়। ওসামা বিন লাদেনের মরদেহ আরব মহাসাগরে চিরকালের জন্য এভাবেই ভাসতে থাকে, যা তার জীবন ও মৃত্যুর এক রহস্যময় অধ্যায়ের অবসান ঘটিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র তার দেহকে কেন সাগরে দাফন করার সিদ্ধান্ত নিয়েছিলেন? যখন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অসংলগ্ন কার্যকলাপের অভিযোগ উঠানো হয়, ইরাকে সাদ্দাম হোসেনের জৈবিক এবং রাসায়নিক সরবরাহ করার খবর ছিল এবং তার শাসনামলে লক্ষ লক্ষ কুর্দিদের হত্যার ঘটনা ঘটে। সাদ্দাম হোসেনের কার্যকলাপ বন্ধ করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে তাদের জন্য এবং তাই যুক্তরাষ্ট্র বিমান হামলা শুরু করে। এরপর সাদ্দাম হোসেন ধরা পড়েন এবং তার বিরুদ্ধে আদালতে মামলা শুরু হয়। 2006 সালে আদালত থেকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এভাবে একাধিক অঞ্চলের ইতিহাসকে বদলে দেওয়া সাদ্দাম হোসেনের ইতিহাসের সমাপ্তি ঘটে। সাদ্দাম হোসেনের মৃত্যুর পর তার মৃতদেহকে ইরাকে ফেরত দেওয়া হয়েছিল। তার মৃত্যুর সময় কারফিউ দেওয়া হয়েছিল 4 দিন, কিন্তু এরপরও মানুষজন বাহিরে বের হয়ে আসে এবং বিক্ষোভ করে। তার মৃত্যুর পর তার যে কবরস্থান রয়েছে এটাকে মানুষ স্থল বানিয়ে ফেলে এবং এখনো সেখানে মানুষ ভিজিট করে এবং সেই স্থানটা দর্শনীয় স্থানের মতো হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আবারও চাচ্ছিল না যে ওসামা বিন লাদেনের মরদেহটা নিয়েও ঠিক
এই ধরনের কার্যকলাপ সেখানে দেখা যায়। তার দেহটা সম্পূর্ণভাবে জনমানব থেকে অনেক দূরে রাখার জন্যই সমুদ্রে দাফন করার সিদ্ধান্ত গ্রহণ করেন তারা। তবে এই পদক্ষেপের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসলাম বিশ্বব্যাপী আলোচনার মুখে পড়েন, কারণ অনেকেই মনে করেন মৃতদেহকে সঠিকভাবে সম্মান জানানো উচিত ছিল। ওসামা বিন লাদেনের মরদেহ সমুদ্রে সমবেত করার পর ইসলামিক বিশ্বের বেশ কিছু সমালোচনা উঠে আসে, বিশেষ করে লেবাননের আলেম উমর বাকির মোহাম্মদ এবং অন্যান্য মুফতিরা যুক্তরাষ্ট্রের পদক্ষেপের উপর ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেছিলেন এটি মুসলমানদের জন্য অপমান করার মতো একটি কাজ। তাদের মতে কেবল অত্যন্ত বিশেষ পরিস্থিতিতে এই সমুদ্রে দাফন করা যেতে পারে, যা ওসামার ক্ষেত্রে ছিল না। তবে আর একটা ব্যাপার হচ্ছে 2019 সালে আইএসআইএস এর প্রধান আবু বকর আল বাগদাদি শরীরের সঠিক পরিস্থিতি প্রকাশ করেনি। তখন প্রশ্ন ওঠে, বিশ্বের সেরা এবং সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র কিভাবে এমন গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে? এই ধরনের ঘটনাগুলোতে একটি প্রশ্ন কিন্তু থেকে যায়, তাহলে মরদেহগুলো আসলে কি হয়? যেমন গেঙ্গিস খান এবং আরো অনেক ইতিহাসের বিখ্যাত ব্যক্তিরই মরদেহ তাদের মৃত্যুর পর পাওয়া যায়নি, কিন্তু এমন ঘটনা বিশ্বের ইতিহাসে একটি রহস্য হয়ে রয়ে গেছে। আপনারা কোন বিষয়গুলো সম্পর্কে জানতে চান নিচের কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।